সিরিয়ালে আছি প্রায় ৫-৬ ঘন্টা। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে, নাস্তা করব, কিচ্ছু করা যায় না। এক মাস ধরে তীব্র গ্যাস সংকট, বাসাবাড়িতে জ্বলে না চুলা, সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি, এলএনজি টার্মিনালের ক্ষতির খেসারত দিচ্ছে গ্রাহক। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী টানতে আজ মাওয়া যাবেন প্রধানমন্ত্রী। বিকেলে যোগ দেবেন সুধীর সমাবেশে সাজ রব উচ্ছ্বসিত বাসিন্দারা। এবং যুক্তরাজ্যে নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। নিরঙ্কুশ জয়ের আভাস লেবার পার্টির, এগিয়ে 410 আসনে, মাত্র 131টি পেতে পারে কনজারভেটিভ পার্টি, বুথ ফেরত জড়িয়ে। সকালের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। 5 সপ্তাহেও মেরামত হয়নি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল, আর এতে 1 মাসেরও বেশি সময় ধরে দেশ জুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। আর এই অবস্থা চলবে আরও অন্তত সপ্তাহ 2। বিশেষজ্ঞরা মনে করেন সতর্কতা অবলম্বন করলে এড়ানো যেত এলএনজি টার্মিনালের ক্ষতি, আর গ্রাহকদেরও পড়তে হতো না এমন অসহনীয় ভোগান্তিতে। সালাউদ্দিন লিয়ার ছবিতে দেখব ফারুক ভে রবিনের রিপোর্ট। গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ এই সারি দেশের সংকটময় জ্বালানি খাতের প্রতীকী রূপ। যানজট কিংবা পার্কিং নয়, প্রায় 1 কিলোমিটার সারিবদ্ধ এসব গাড়ির ঠাঁই দাঁড়িয়ে থাকা রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশন অভিমুখে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ। সিরিয়ালে আছি প্রায় 5-6 ঘন্টা। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। যতটুকু আমাদের পাওয়ার প্রয়োজন ততটুকু আমরা পাই না। বাসা বাড়িতে তো গ্যাস নেই, আর গাড়িতেও গ্যাস পাচ্ছি না। তো আমাদের আসলে আমরা নিরুপায়। এত ভয়াবহ অবস্থার কখনো হয়নি। আমার কম্প্রেসরও চলে নেই, যেখানে 600 টাকার গ্যাস ঢুকবে ওখানে হয়তো 300 টাকাও ঢুকে না। আর গ্যাসের এই সংকটের কারণে টান পড়ছে অনেকে রুটি রুজিতেও। 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইনে আইসা গ্যাস পাম্পে ঢুকে প্রেশার নাই। ওই সকালে গেলে 1.5 ঘন্টা, অহন যাইতেছে 1 ঘন্টা, তাহলে ইনকামটা আহে করতে। গাড়ির চাকা যদি না ঘুরে তাহলে অর্থনৈতিক চাকা ঘুরবে কেমনে? আবাসিকও চলছে সংকটের তীব্রতা। বাধ্য হয়ে অনেককে তাই বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে এলপি গ্যাসের পেছনে। সকাল 6:30টায় চলে যায়, বিকেল 3টায় আসে। সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে, নাস্তা করব, কিচ্ছু করা যায় না। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করি। এইটার খরচও দিতে হয়, ওইটার খরচও আমাদের বহন করতে হয়। দেশে বর্তমানে প্রায় 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও 3000 মিলিয়ন ঘনফুট যোগান দিতেই হিমশিম অবস্থা জ্বালানি বিভাগের। আর গত 1 মাস ধরে সরবরাহ নেমে গেছে 2000 থেকে 2600 মিলিয়ন ঘনফুটের ঘরে। এর মূল কারণ ঘূর্ণিঝড় রেমালের সময় সামিটের ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ থাকা। শুরুতে 3 সপ্তাহ পর স্বাভাবিক উৎপাদনে ফেরার কথা বলা হলেও এখন পেরিয়ে গেছে 5 সপ্তাহেরও বেশি সময়। জ্বালানি বিভাগ এখন যে আভাস দিচ্ছে তাতে তীব্র সংকট সইতে হবে আরও সপ্তাহ 2-এর বেশি সময়। আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 1 মাস যাবত আমাদের কাজ চলতেছে। এটা হয়তো আগামী 14-15 তারিখের দিকে আসবে। 15-16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আর এলএনজি টার্মিনালের মতো স্পর্শকাতর স্থাপনা ক্ষতিগ্রস্তের পেছনে অসতর্কতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। উই শুড হ্যাভ বিন ভেরি ভেরি কেয়ারফুল। ঝড়ের সময় যখন আমরা বিভিন্ন স্থাপনাকে সিকিউর করলাম, সেই অবস্থায় একটা ভেসেল এসে আমাদের একটা কেপিআই এরকম আঘাত করছে। ইট ইজ ভেরি আনফর্চুনেট। এটা দেখা উচিত কারো গাফলতির জন্য হয়েছে কিনা, এটার জন্য তো আমরা বিরাট মূল্য দিতেছি না। এছাড়া নিজস্ব গ্যাসের উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতাও ক্রমেই ঝুঁকিপূর্ণ করছে জ্বালানি খাত মত বিশেষজ্ঞদের। চাহিদার উল্লঙ্ঘনের বিপরীতে দেশের স্থবির জ্বালানি খাত নানাভাবেই বিপাকে ফেলছে গ্রাহকদের। অন্যদিকে যতটুকু সক্ষমতা রয়েছে তার সদ্ব্যবহার নিশ্চিতে কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আর সে কারণেই অধরেই থেকে যাচ্ছে দেশের জ্বালানি সংকটের টেকসই সমাধান। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টি এবং পাহাড়ি ঢলে আবারও সিলেট অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আর এই মুহূর্তে সিলেটের কিন ব্রিজ এলাকায় আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকায় আছেন হিমাদ্রি শেখর ভদ্র। প্রথমে যাচ্ছি আমিনুলের কাছে।
বর্ষা মৌসুমে প্রায় 3 দফা বন্যার এই ভোগান্তির মধ্যে রয়েছেন সিলেট অঞ্চলের মানুষ এবং নদীর পানির প্রবাহ প্রায় গেল কয়েকদিন ধরে একই রকম। আমরা যদি একটু সুরমা নদীর চিত্র দেখাই, সুরমা নদীতে কিন্তু এখনো পানির যে প্রবাহ রয়েছে সেটি গতকালের চেয়ে আজকেও প্রায় একই রকম অপরিবর্তিত রয়েছে। সুরমা নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যদিও আমরা সকালেও জানিয়েছিলাম যে প্রায় 6টি পয়েন্টে বিপদসীমার উপরে সিলেটে পানি প্রবাহিত হচ্ছে। এতে কুশিয়ারা নদীর পানির প্রবাহ সেটি মৌলভীবাজার অংশে, জকিগঞ্জ অংশে এবং কানাইঘাট, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এই সীমান্ত এলাকার নদীগুলো দিয়েও যে পানির প্রবাহ হচ্ছে, এগুলোতে তীরবর্তী অংশগুলোতে নিম্নাঞ্চলের মানুষের ভোগান্তি বেশি এবং অনেক জায়গাতে আমরা গতকালও দেখেছি বাঁধ ভেঙে গেছে। তো এই যে অবস্থার মধ্যে সিলেটবাসী এখনো রয়েছেন, তারা নিজেরাও জানেন না কবে নাগাদ এই স্বাভাবিক রূপ তারা নদীর দেখতে পারবেন। যদিও বৃষ্টিপাত বন্ধ রয়েছে, কিন্তু সিলেট অঞ্চলের যে বন্যাটি হয় সেটি মূলত ভারতের পানির ঢল থেকে সবচেয়ে বেশি এখানে প্রভাব পড়ে। তো এখনো পর্যন্ত ভারতের অভ্যন্তর থেকে যে পানিগুলো আসছে সেটি এর প্রবাহ মেঘনা অববাহিকার দিকে এখনো প্রবাহমান পানির যে স্রোত সেটি দেখা যাচ্ছে। যদি মেঘনা থেকে পানির এই স্রোতটি এখন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বড় আকারের বন্যা সিলেট অঞ্চলের মানুষের জন্য অপেক্ষমান। তো 2022-এও সিলেট অঞ্চলের মানুষ এমন বন্যা অতিক্রম করেছেন। প্রতি বছর 2020 সালের পর থেকে এই ধরনের বন্যা হচ্ছে। এর সঙ্গে লড়াই করে আসলে একেবারে সুনামগঞ্জ থেকে শুরু করে হাওড় অঞ্চলের যেসব মানুষ সংগ্রামী জীবনযাপন করছেন তারা চেষ্টা করছেন কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকার। যদিও আসলে আশ্রয় কেন্দ্রগুলো এখনো যেগুলো সিলেটে রয়েছে সেগুলোতে এখনো কিছু মানুষজন রয়েছেন এবং যে অংশগুলো থেকে পানি নেমেছে সেই অংশের মানুষ বাড়িতে ফিরেছেন। তো এখন পর্যন্ত আসলে সুনামগঞ্জের অংশতেও বিভিন্ন জায়গাতে পানি এরকম আটকে রয়েছে। সিলেটের মানুষের ভোগান্তিও এখন কম নয়। আমরা একটু সুনামগঞ্জের খবরে একটু জেনে নিতে চাই। সুনামগঞ্জে আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। আমরা তার কাছ থেকে জেনে নিতে চাই সুনামগঞ্জের পরিস্থিতি। হিমাদ্রি। আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। এই লঞ্চঘাট এলাকার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সুরমা নদী এবং এখানে রয়েছে নদী তীরবর্তী প্রায় 15টি গ্রাম। এখন এই যে নদী তীরবর্তী গ্রামগুলির পানি অনেকটা নিচে নেমে গেছে এবং সুরমা নদীতে যে স্বাভাবিক পানি প্রবাহ সেটা বর্ষাকালীন যে পানি প্রবাহ সেটা চলছে। আমরা সকাল থেকে দেখেছি কিছু সময় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, রাতেও কিছু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু সুনামগঞ্জে যে সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতির দিকে যাচ্ছে এবং এই আবহাওয়াটা যদি আর একটু ভালো হয়ে যায় তাহলে পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাবে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আজকে থেকে অর্থাৎ শনিবার থেকে আবহাওয়া আরও ভালো করবে এবং আবহাওয়া ভালো করলে এই পরিস্থিতিটা থেকে আরও স্বাভাবিক হবে। আপনি জানেন যে সুনামগঞ্জে প্রায় 137টির মতো হাওর রয়েছে এবং 27টির মতো নদী রয়েছে। এর মধ্যে 7টি সীমান্ত নদী আছে এবং 7টি সীমান্ত নদী দিয়ে এখন মেঘালয় পাহাড়ের যে পাহাড়ি ঢল সেটা নামছে না এবং পাশাপাশি বৃষ্টিপাতও স্থানীয়ভাবে কম হচ্ছে। সেজন্য সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অনেকটা দ্রুত উন্নতির দিকে যাচ্ছে। আমরা দেখেছি যে সুনামগঞ্জের সড়ক বিভাগ এবং এলজিডি এবং যে সমস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো রয়েছে সেগুলি ব্যাপক ক্ষতি হয়েছে এবং এখানে প্রায় 1000 কোটি টাকার মতো শুধুমাত্র সড়কেরই ক্ষতি হয়েছে। পাশাপাশি মৎস্য খাতে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে এই ধরনের যে ক্ষয়ক্ষতি অর্থাৎ একটি বন্যার প্রভাব কাটাতে না কাটাতে আরেকটি বন্যা এসে প্রভাব বিস্তার করেছে এবং সেই ফলে সুনামগঞ্জের ক্ষয়ক্ষতির মাত্রাটা ক্রমশ বেড়েই যাচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে নদীর পানি কমলে এখন হাওরের পানি কিছুটা ধীরে কমছে, কারণ সুনামগঞ্জের সুরমা নদীর পানির প্রবাহের যে বৃষ্টির মতো চ্যানেল ছিল যেগুলি এখন বন্ধ হয়ে আছে এবং বন্ধ করে দেওয়ার ফলে সুনামগঞ্জের এবং মেঘালয় পাহাড়ের যত পানি আছে সেটা একমাত্র সুরমা নদী দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই যে সুরমা নদীর স্রোতধারা সেটাই বলে দিচ্ছে যে সুনামগঞ্জের সুরমা নদী থেকে পানি প্রবাহিত হচ্ছে এবং পানি প্রবাহ ক্রমশ বেড়ে যাচ্ছে। এবং আজকে সকালে কিছু বৃষ্টিপাত হয়েছে এবং গত রাত্রেও কিছু বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির তেমন কোনো অবনতি হয় না এবং পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। আমরা কথা বলেছিলাম হাওড় এলাকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের পানি কমা অব্যাহত আছে এবং এই দ্বারা অব্যাহত থাকলে 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তো এই ছিল সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। বন্যা পরিস্থিতির খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম সিলেট ও সুনামগঞ্জে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে বিকেলে মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর স্বপ্নদ্রষ্টাকে বরণে চলছে নানা প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসরিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে।
প্রধানমন্ত্রীকে বরণে পুরো পদ্মা পাড়ে কিন্তু উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে, সাত রব, চারিদিক থেকে কিন্তু একটা বিশেষ পরিবেশ এই সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। আরও প্রায় 8.25 ঘন্টা পরে কিন্তু প্রধানমন্ত্রী এই যে মঞ্চের সুধী সমাবেশে অংশ নেবেন। তার আগে কিন্তু নিরাপত্তার বলয় যেটি দেখা যাচ্ছে, পুরো এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এর মধ্য দিয়ে কিন্তু পদ্মা সেতু দিয়ে যান চলাচল করছে এবং এই যে পরিবেশটি তারা বলছেন যে প্রায় 1,500 যে সুধী এখানে অংশ নেবেন। কূটনীতিক, আমলা, রাজনীতিবিদ সব বিভিন্ন স্তরের লোকজন আসবেন। তাদের যে প্রবেশের ক্ষেত্রে কিন্তু নানা রকম পরিকল্পনা এবং নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে কিন্তু পুরো এলাকা প্রস্তুত। এবং এখানে এই পদ্মা সেতু ঘিরে যে আর্থসামাজিক অবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে, এই কারণে কিন্তু এবার উচ্ছ্বাসটা অনেক বেশি অন্য যে কোনো সময়ের চাইতে। এবং এই উচ্ছ্বাসকে ঘিরে যেটি বলছেন যে এখানকার যে পুনর্বাসন প্রকল্প যেটি আলোর দ্যুতি ছড়াচ্ছে, এখানকার গ্রামীণ সড়ক, এখানকার বৃক্ষ রাজি যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে পদ্মা সেতু প্রকল্প থেকে, যেটি পরিবেশের ক্ষেত্রে বড় একটি পরিবর্তন এসছে। এবং এই প্রকল্পের জন্য যে দুই পারে 2693.21 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই জমিগুলোকে সুরক্ষা, একই সঙ্গে যে এখানকার জাদুঘর স্থাপন করা হয়েছে এবং সার্ভিস এরিয়াগুলো 3টি সার্ভিস এরিয়া স্থাপন করা হয়েছে, সেগুলো সঠিক ব্যবহার নিয়ে কিন্তু আলোচনা এসছে। এবং এখানকার যারা পদ্মা সেতু প্রকল্পে বিভিন্ন সংস্থা থেকে পেশনে এসছেন, এর বাইরে কিন্তু সরাসরি প্রায় 62 জন প্রকৌশলী এবং কর্মকর্তারা কর্মরত ছিলেন। এখানে কিন্তু সরকারি একটা কোম্পানি করার ঘোষণা দেওয়া হয়েছে, যেটি মন্ত্রী পরিষদ বিভাগে অনুমোদন দেওয়া হয়েছে। সেই সরকারি কোম্পানি থেকে কিন্তু পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করা হবে। সেখানে কিন্তু 59 জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। তাই 30 জুন যে প্রকল্প শেষ হয়েছে, সেই প্রকল্প থেকে কিন্তু তারা এখানে প্রবেশ করতে পারবেন। এবং এই যে পদ্মা সেতু ঘিরে যে নদী শাসন, সে কারণে কিন্তু এখানকার যে পরিবেশ বৈচিত্র্যতা, তার মধ্যে কিন্তু অনেক নান্দনিকতা ফিরেছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু এই অঞ্চলের মানুষ যে একটি বিশেষ উচ্চতার আরোহণ করছে, সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর এই সুধী সমাবেশটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তো এই ছিল আমার কাছে এই প্রধানমন্ত্রীর যে সুধী সমাবেশের সবশেষ। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী নিয়ে আমরা সরাসরি ছিলাম মুন্সিগঞ্জে। এদিকে নির্মাণ কর্ম নিয়ে গড়ে তোলা হয়েছে পদ্মা সেতু জাদুঘর। প্রকল্প শেষ হলেও এই জাদুঘরের অগ্রযাত্রা সচলই থাকবে। সেতু রেপ্লিকা সহ ছোট যন্ত্রাংশ স্থান পেয়েছে এই জাদুঘরে। আর স্ল্যাব, স্টেঞ্জার সহ সেতুর হুবহু অংশ প্রদর্শন করা হয়েছে মাওয়া প্রান্তের 1 নম্বর খুঁটির কাছে। এর সঙ্গে সম্পৃক্ত পদ্মা অববাহিকার প্রাণীকুল নিয়ে প্রাণী জাদুঘর। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালির গৌরবের পদ্মা সেতু 6.15 কিলোমিটার দীর্ঘ পুরো সেতু স্থান পেয়েছে এখানে তৈরি জাদুঘরে। সেতুর রেপ্লিকা ছাড়াও স্থান পেয়েছে সেতুর স্প্যান, বেয়ারিং, নাট, বোল্ট, সেতু তৈরিতে ব্যবহৃত হ্যামার এবং ক্রেনবাহী জাহাজ সহ নানা কিছু। আর জাদুঘরের সাথেই অন্তর্ভুক্ত ভিন্ন ভবনে করা হয়েছে পদ্মা অববাহিকার প্রাণীকুল নিয়ে প্রাণী জাদুঘর। মূল অংশের একটা রেপ্লিকা এখানে রাখা হয়েছে, যাতে করে পুরো ব্রিজ সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। আর তাছাড়া এখানে বিয়ারিংগুলো ব্যবহার করা হয়েছে, বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, তার কিছু রেপ্লিকাও এখানে প্রদর্শিত হচ্ছে। চেষ্টা করছি যে এখানে স্মল বিভিন্ন ধরনের রেপ্লিকা সংরক্ষণ করতে এবং একটা ছোটো করে একটা ইনফরমেশন দেওয়া, যে দর্শনার্থী আসলে যেন আমরা ছোটো করে একটা ব্রিফ করতে পারি। পদ্মা সেতুতে ব্যবহার করা হয় 2 রকমের পাইল টিউব। খাঁজ কাটা পাইল বিশ্বে প্রথম ব্যবহার করা হয় পদ্মা সেতুতে। পদ্মার তলদেশের অনেকটা গভীর নরম মাটির কারণে উদ্ভাবনী এই পাইল টিউবটি ব্যবহারের সাফল্যের ভিতেই পদ্মা সেতু। সেতুর আলোচিত টিউব ছাড়াও টি সুপার গার্ডার, লাইট পোস্ট, প্ল্যাটফর্ম, ফাউন্ডেশন সহ সেতুর নিচতলা ও দ্বিতীয় তলার নানা কিছু প্রদর্শন করা হয়েছে পদ্মা তীরে খোলা আকাশের নিচে। এগুলো দেখলেই বোঝা যায় পদ্মা সেতু কিভাবে তৈরি হয়েছে। পাইলিং এর 2 রকমের আছে, 2 রকমের রাখা আছে। ল্যাম্প পোস্ট, গার্ডার, স্ল্যাব সব এখানে রাখা আছে। পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে যে সকল জিনিসগুলো ব্যবহৃত হয়েছে, এগুলো দেখলে দেখা যায় যে
কতটা মজবুত। সেতু সচিব জানান পদ্মা সেতু জাদুঘর ভবিষ্যতে আরও বড় পরিসরে করা হবে, এরপরই জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। তো আমাদের যেই ইকুইপমেন্ট বা অন্যান্য জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা ওখানে আপাতত এটাকে সংরক্ষণ করছি, পরবর্তীতে মাওয়া প্রান্তে অথবা জাজিরা প্রান্তে যেখানে আমরা জাদুঘরটি তৈরি করব সেখানে আমরা স্থানান্তর করে সেটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করব। 2014 সালের 26 নভেম্বর মূল সেতুর কাজ শুরু হয়ে প্রকল্প শেষ হয় 2024 সালের 30 জুন। পদ্মা সেতুতে ব্যবহৃত স্ট্যান্ডার, রোড স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব, রেলিং সহ 12টি আইটেমের প্রদর্শনী করা হয়েছে সেতুর একেবারে 1 নম্বর খুঁটির নিচে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাড়তে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্দেশ দেয় বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাতে সার্জিসের হল ছাড়ার নির্দেশের খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। পরে অবশ্য সার্জিস নিজেই আন্দোলনকারী ও গণমাধ্যমে বিষয়টি খোলাসা করেন, জানান ছাত্রলীগের হাইকমান্ডের নাম ভাঙিয়ে কিছু নেতাকর্মী তাকে হল ছাড়তে বলে। পরে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের শান্ত করে সরিয়ে দেন তিনি। হলের একাধিক ক্যান্ডিডেট বলেছে যে ছাত্রলীগের হাইকমান্ড থেকে এরকম নির্দেশনা এসেছে আমি যেন আজকের মধ্যে হল ছেড়ে যাই, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলন 2024 হচ্ছে এটার সমন্বয়ক প্যানেলের একজন। এটা পরে বোঝা গিয়েছে যে ছাত্রলীগের নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু যারা করেছে তারা নাম ব্যবহার করেছে, কিন্তু ছাত্রলীগ না। এই ছাত্রলীগের হাইকমান্ড থেকে কোনো নির্দেশনা ছিল না, সে এটা স্বীকার করেছে এবং মাফও চেয়েছে। একদিন বৃষ্টি হলে 7 দিন পানিবন্দী থাকতে হয় 3000 মানুষকে। সাপের ভয়েও ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। বছরে 3 থেকে 4 মাস এভাবেই কাটে মাদারীপুরের পূর্ব রাস্তি এলাকার বাসিন্দাদের। পৌরসভা আর ইউনিয়ন পরিষদের মাঝে থাকায় সীমানা জটিলতায় আটকে আছে নতুন ড্রেন, সড়ক নির্মাণ আর খালের সংস্কার। এজন্য একে অপরকে দোষারোপ করছে পৌরসভা, ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। পানিবন্দী জনপদে ব্যাহত দৈনন্দিন কার্যক্রম। সাপ আর পোকামাকড়ের ভয়ে ঘর থেকেই বের হচ্ছেন না অনেকে। একদিন বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে মাদারীপুর সদরের পূর্বরাস্তি এলাকা। বছরের 3 থেকে 4 মাস থাকে এমন অবস্থা। ময়লা আবর্জনায় ভরাট হয়ে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ। এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। আতঙ্কে শিশুদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না অনেকে। জলটা এখান থেকে যায় না, এখানে জলাবদ্ধ থাকে, মাঝে মাঝে বাড়িতে জল উঠে যায়। একদিন বৃষ্টি আইলে বাড়িঘর তলাইয়া জায়গা, 7 দিন পর্যন্ত বাড়িতে পানি থাকে। সবসময় আতঙ্কে থাকি যে কোন সময় খালের তো আমার বাড়ির ভিতর সাপ ঢোকে। এই জমায়িত পানি দ্বারা বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টি হয় এবং মশার প্রাদুর্ভাব বেড়ে যায়। রাস্তি ইউনিয়ন পরিষদের দাবি, বারবার সমস্যার কথা কর্তৃপক্ষকে জানালেও বিষয়টি আমলে নিচ্ছে না কেউ। অন্যদিকে মাদারীপুর পৌর কর্তৃপক্ষ বলছে রাস্তি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাঝে এলাকাটি হওয়ায় সীমানা জটিলতায় আটকে আছে উন্নয়ন কার্যক্রম। এটা পৌরসভার আওতায়, আবার যদি উপজেলা যায় তারা বলে হইল গিয়া এটাই ইউনিয়নের আওতায়। এইভাবেই হচ্ছে গিয়া চলতেছে। এটা বর্ডার অঞ্চল তো, যার কারণে আমাদের এই ভোগান্তিটার সৃষ্টি হয়েছে। পূর্ব রাস্তা ইউনিয়ন এবং পৌরসভা দুইটা সীমানা নির্ধারণ হয়ে গেলে আমাদের বিশাল একটা পরিকল্পনা আছে, এদিকে রাস্তা নিয়ে এবং সাথে একটা ড্রেন করে দেব। পূর্ব রাস্তি এলাকায় অন্তত 3000 মানুষ বসবাস করে। 5 বছর পর পর পরিবর্তন হয় জনপ্রতিনিধি, তবুও ভাগ্যের পরিবর্তন হয় না এখানকার বাসিন্দাদের। দীর্ঘদিন পানিবন্দী থাকলে পানিবাহিত নানা রোগ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। যুক্তরাজ্যের নির্বাচনের খবর। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি লন্ডনে। Where were you hiding? Right, have you got all of us in? No, I think we need 2 rows. 2 rows. Richard, from behind a bit. Come front, and then you guys, yeah. And then can you squeeze in a bit more? We're going to
need a couple of rows, otherwise we're not going to do this with you. They're all in, but... Oh yeah, that would have been good. Together, please. Okay. We're just going to have to move back a little bit. We have the... Right, move back a bit. What do they যুক্তরাজ্যের নির্বাচনে এগিয়ে আছে লেবার পার্টি, আর এই প্রতিক্রিয়ার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম লন্ডনে। ইউরোপ আমেরিকায় বাজার হারানোর পাশাপাশি নতুন বাজারেও জটিলতা সৃষ্টি হওয়ায় তৈরি পোশাক খাতে ক্রমশ ধস নামছে। 2023-24 অর্থ বছরের 11 মাসে রপ্তানি আয় হয়েছে 43.85 বিলিয়ন মার্কিন ডলার। অর্থ বছর শেষ হলেও রহস্যজনক কারণে জুন মাসের হিসাব এখনও শেষ করতে পারেনি রপ্তানি উন্নয়ন ব্যুরো। এদিকে বিকেএমই এবং ইপিজেড ভিত্তিক গার্মেন্টসগুলোর বাইরে কেবলমাত্র বিজিএমইএ রপ্তানি করেছে 26 বিলিয়ন মার্কিন ডলার পণ্য। তবে রপ্তানি বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড এবং বিদেশি মিশনগুলোর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। শাখা টুকুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের 2564টি গার্মেন্টস কারখানা থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে আয় হয়েছে 26.46 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার বেশি। তবে 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা এবং বিকেএমই এর রপ্তানি আয় এই হিসাবের বাইরে রাখা হয়েছে। বৈশ্বিক নানা জটিলতায় পুরো অর্থ বছর জুড়েই পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রে উঠানামা করল। জুন মাসে বড় ধরনের ধস নামে। জুন মাসে 2.72 বিলিয়ন ডলার আয় হয়েছে, অথচ তার আগের মাসগুলোতে গড়ে রপ্তানি আয় ছিল 3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে প্রত্যেকটা দেশের ইকোনমি ডাউনের দিকে গেছে এবং আনপ্রেডিক্টেড সিচুয়েশনের দিকে গেছে। আমরা যেমন 20-এ কম পেয়েছি, 22-এ এসে আমাদের ভালো হয়েছে, 23-এ আবার কম হয়েছে এবং 24-এ এসে আমরা একটা আশার বাণী দেখেছিলাম, কিন্তু কেন জানি মনে হচ্ছে সেটাও কেন খারাপ হবে। 2.86% প্রবৃদ্ধি হিসেবে সদ্য বিদেয়ী অর্থ বছরের 11 মাসে গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় দেখানো হয়েছে 43.85 বিলিয়ন মার্কিন ডলার। অর্থ বছর শেষ হওয়ার পরও পুরো বছরের পরিসংখ্যান এখনও রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশ করেনি। তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন না হয় এই দেরি বলে অভিযোগ উঠেছে। ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারে রপ্তানি কমলো, ব্যবসায়ীরা নিজস্ব প্রচেষ্টায় রপ্তানি বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, আরব আমিরাত, দক্ষিণ আমেরিকার ব্রাজিল, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতের মতো অপ্রচলিত বাজারে। কম্পিটিটর দেশের সাথে আমরা কিন্তু তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না, ডিউ টু আমাদের খরচ এখানে অনেকাংশে বেড়ে গেছে। পোর্টে মাল পাঠালে আমরা 2-3 দিন সময় লাগে এটা আনস্টাফিং হতে, ওখানে একটা ক্যারিং কস্ট বেড়ে গেছে। প্রাইসিংয়ে কিন্তু আমরা অন্যান্য দেশের সাথে পাচ্ছি না, বিদায় আমাদের অর্ডারটা অনেকাংশে কমে গেছে। কিন্তু নতুন বাজার সৃষ্টি করতে গিয়ে গার্মেন্টস ব্যবসায়ীদের জড়াতে হচ্ছে নানা ধরনের শুল্ক জটিলতায়। বিশেষ করে নতুন দেশে নতুন পণ্য রপ্তানি করতে গিয়ে কাস্টমস এবং বন্ড জটিলতা বেশি বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। একদিকে প্রচলিত বাজারে রপ্তানি আয় ধরে রাখতে যেমন বিদেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলো কোনো ভূমিকা রাখতে পারছে না, অন্যদিকে সুযোগ থাকা সত্ত্বেও নতুন বাজার সৃষ্টিতে নেই কোনো ভূমিকা। কমার্শিয়াল কাউন্সিলের এইসব ইম্পোর্টেড কান্ট্রি আরএমজি বাংলাদেশ থেকে যারা ইম্পোর্ট করছে ওইসব দেশের সম্ভাবনাময় ডেস্টিনেশনগুলো, ওসব জায়গায় আমার মনে হয় কূটনৈতিক চ্যানেলে কাজ করা দরকার। 2022-23 অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয় ছিল 46.99 বিলিয়ন মার্কিন ডলার। তাই 2023-24 অর্থ বছরে রপ্তানি আয় 50 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করেছিল গার্মেন্টস ব্যবসায়ীরা। ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারে আবারও রপ্তানি বাড়াতে যেমন সরকারের কূটনীতিক মহলকে সচেষ্ট হতে হবে, ঠিক তেমনি নতুন বাজার সৃষ্টিতে সদিচ্ছা থাকতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের। এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। রাজস্ব আদায়ে বড় ব্যর্থতা মাথায় নিয়েই নতুন অর্থ বছর শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সদ্য সমাপ্ত জুন মাসে 85,622 কোটি টাকার রাজস্ব আদায় হলেই
কেবল পূরণ হবে এই লক্ষ্যমাত্রা, যদিও 11 মাসে গড়ে আদায় হয়েছে মাত্র 29,489 কোটি টাকা করে। হতাশার এমন চিত্র আশার রং ছড়িয়েছে ভ্রমণ কর, কারণ সব খাতে ব্যর্থ হলেও 1 মাসে হাতে রেখেই ভ্রমণ পিপাসুদের কাছ থেকে কর আদায়ের লক্ষ্য পূরণ করতে পেরেছে এই সংস্থাটি। ইয়ানুর সিফাতের রিপোর্ট। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যখন চলছে কচ্ছপের গতিতে, তখন চলতি অর্থ বছরে সংস্থাটিকে কাঠবিড়ালির গতিতে কর আদায় করার লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার। এনবিআর প্রকাশিত পরিসংখ্যান সদ্যবিদায়ী অর্থ বছরের প্রথম 11 মাসে সব মিলিয়ে 3,24,378 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যেখানে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল 4,10,000 কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আদায় ঘাটতি প্রায় 85,000 কোটি টাকা। আর মোট হিসেবে যোগ হওয়ার বাকি রয়েছে মাত্র 1 মাস, জুনের আদায়। লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক পিছিয়ে থাকার পরও বছর ব্যবধানে প্রবৃদ্ধির জানান দিচ্ছে এনবিআর। 2022-23 অর্থ বছরের প্রথম 11 মাসের তুলনায় গত অর্থ বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে 14.86%। ওই সময় রাজস্ব আদায় হয়েছিল 2,82,416 কোটি টাকা। গত অর্থ বছরের একক মাস হিসেবে মে মাসে সংস্থাটি 35,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা গেল অর্থ বছরের একক মাস হিসেবে সবচেয়ে বেশি। অবশ্য এনবিআর এখনও জুন মাসের আদায়ের পরিসংখ্যান প্রকাশ করেনি, তাই অর্থ বছর শেষে মোট কত রাজস্ব আদায় হয়েছে সেই তথ্য মেলেনি। যদি মে মাসের মতোই জুনেও একই পরিমাণ রাজস্ব আদায় হয়, তবুও অর্থ বছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে 50,000 কোটি টাকা পিছিয়ে থাকবে এনবিআর। আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, আয়কর ও ভ্রমণ কর বাবদ মোটা দাগে রাজস্ব আদায় করে থাকে এনবিআর। এর মধ্যে কেবল ভ্রমণ করে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। আর অন্যান্য খাত থেকে গত 11 মাসে আদায়ের যে চিত্র, তাতে অর্থ বছর শেষে এ খাতের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। রাত দিন জাল ফেলেও মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, এতে হতাশ জেলে ও আড়তদাররা। এ বিষয়ে আরও জানাতে ভোলার তুলাতুলির মেঘনার পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাসিরউদ্দিন লিটন। সাগর থেকে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ইলিশ আসার জন্য যে ধরনের লক্ষণগুলো থাকতে হয়, যেমন বৃষ্টি, মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে পানি এবং পানির স্রোত, বেশি পানি এবং পানির স্রোত, এর সবগুলো লক্ষণই এখন পর্যন্ত রয়েছে। কিন্তু যে ইলিশ কাঙ্ক্ষিত জেলেদের, সেই ইলিশের দেখা কিন্তু মিলছে না। গত কয়েকদিন ধরে ইলিশের আশায় মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে যে সমস্ত জেলেরা যাচ্ছেন মাছ ধরতে, তারা অনেকটা হতাশ হয়ে ফিরে আসছেন। আমরা সকাল থেকে ভোলা সদর উপজেলার ধনিয়া, তুলাতুলি, নাসিরমাঝি, ইলিশা সহ বিভিন্ন ঘাটে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে জেলেরা যে পরিমাণ টাকা খরচ করে নদীতে যাচ্ছে জ্বালানি নিয়ে, খাবার নিয়ে, সেই পরিমাণ টাকাও আসছে না। এতে তাদের মধ্যে অনেকটা হতাশা দেখা দিয়েছে। মৎস্য বিভাগ অবশ্য জানিয়েছে যে তারা মৌসুম যেহেতু শুরু হয়েছে, জুন জুলাই থেকে আসলে ইলিশের মৌসুম শুরু হয়, সে মৌসুমের শুরুতে এখন ইলিশ কিছুটা কম আসলেও মৎস্য বিভাগের আশা যে শীঘ্রই পানি যেহেতু বেশি রয়েছে, স্রোত বেশি আছে, সে কারণে ইলিশের দেখা পাবে। তবে মৎস্য ব্যবসায়ী এবং জেলেরা সারা বছরের অপেক্ষা থাকেন যে জুলাই থেকেই তারা কাঙ্ক্ষিত ইলিশ পাবেন। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরে বছরের অন্য সময়ের যে ক্ষতি আছে, দাদন আছে, সেগুলো পুষিয়ে নেবেন মৎস্য বিভাগ। তবে এখন পর্যন্ত তারা আশাবাদী যে শুরুতে এখন কিছুটা কম পেলেও পরবর্তীতে আসলে ইলিশ বাড়বে। ইলিশ কম হওয়ার আশার বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে যে ভোলার দক্ষিণে সাগর মোহনা থেকে যে অঞ্চলগুলো দিয়ে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ইলিশে আসে, সেগুলোতে ডুবোচরের কারণে ইলিশ কিছুটা বিলম্বে আসছে গত কয়েক বছর পর্যন্ত। ভোলায় প্রায় 2 লাখ ইলিশ শিকারী রয়েছেন, যাদের প্রধান পেশা এই মেঘনা এবং তেঁতুলিয়াতে মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করা হচ্ছে। তো তারা এখন পর্যন্ত যেহেতু মৌসুম শুরু হয়ে গেছে, মৌসুমের তারা কাঙ্ক্ষিত ইলিশ পাবে সে আশায় কিন্তু প্রতিদিন নদীতে যাচ্ছে। তারা এখনো হতাশ হলেও তারা নতুন করে ইলিশ পাওয়ার আশায় রয়েছে। আর মৎস্য বিভাগও সে আশা পূরণ হবে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি ঘাট থেকে সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম ভোলায়।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট শেষ হয় রাত 10টায়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে 40,000 ভোট কেন্দ্রে নতুন নেতা নির্বাচনে ভোটদান ভোটাররা। সস্ট্রিক নিজে ভোটাধিকার প্রয়োগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ লেবার পার্টি নেতা কেইর স্টারমারও। এদিকে ভোট গ্রহণ শেষে প্রকাশিত বুথ ফেরত জরিপে বিরোধী দল লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আভাস পাওয়া গেছে। অন্যদিকে 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির বিশাল ব্যবধানে ভরাডুবির সংখ্যা করা হচ্ছে। জরিপের তথ্য বলছে লেবার পার্টি 410 আসনে জয় পেতে পারে আর কনজারভেটিভ পার্টি পেতে পারে 131টি আসন। সেক্ষেত্রে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কেইর স্টারমার। এর পরপরই বিরোধী শিবির লেবার পার্টির সমর্থকরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট আসন 650টিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যে কোনো দলকে এককভাবে 326টি আসনে জয় পেতে হবে। বিসিবির পরিকল্পনাহীনতার কারণেই বিশ্বকাপের মতো ইভেন্টে বারবার ব্যর্থ হয় বাংলাদেশ। আর এই ব্যর্থতা ঢাকতেই প্রতিবার তদন্ত আর জবাব চাওয়ার নাটক সাজান বোর্ডের কর্তারা। কিন্তু দিন শেষে সেই একই তিমিরে রয়ে যায় লাল সবুজের ক্রিকেট। এভাবেই বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্সের পোস্টমর্টেম করলেন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। তিনি বললেন, দেশের স্বার্থে এবার অন্তত মাঠের ক্রিকেটকে বিদায় বলা উচিত সাকিব রিয়াদের। বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, দেশের মানুষের মুখে চুনকালি মাখিয়ে আশার বেলুন ফুটো করে ফিরে আসেন ক্রিকেটাররা। ফুঁসতে থাকা জনগণকে বোঝানোর জন্য বিসিবির পক্ষ থেকে চাওয়া হয় লোক দেখানো জবাবদিহি, মাঠে গড়ায় তদন্ত খেলা। কিন্তু দিন শেষে সবই আইওয়াশে পরিণত হয় বলে মন্তব্য বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিনের। অস্ট্রেলিয়া হারছে, আমরা হারলে অসুবিধা কি? এগুলি যখন খেলোয়াড়রা বুঝবে যে না, আমরা যাই পারফরমেন্স করি না কেন, দিন শেষে উইল বি ক্লিয়ার। আমরা আবারও সেই একই রকমভাবে ন্যাশনাল টিমে খেলবো, আবারও ফেল করব, আবারও আমাদেরকে একই রকম দায় মুক্তি দেওয়া হবে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী দীর্ঘদিন ধরে। এর জন্য যতটা দায় ক্রিকেটার এবং কোচিং স্টাফদের, তার সমান দায় ক্রিকেট অপারেশনসেরও। কিন্তু কখনোই এর জন্য জবাব দিতে হয় না অপসকে। 17 বছর পরেও কেন তা আমার বলতে হবে যে আমরা টি-20তে ভালো না? এটা কি আমার ব্যর্থতা না? এটা কি যারা পরিচালনা করছেন তাদের ব্যর্থতা না? এই প্রশ্নগুলোর জবাবটা কে দিবে? দায় এড়াতে পারেন না সিনিয়র ক্রিকেটাররাও। শুধুমাত্র অতীত পারফরমেন্সের জেরে টিমে জায়গা ধরে না রেখে তাই তাদেরও সরে দাঁড়ানোর পরামর্শ সাবেক পরিচালকের। রিটায়ার না করলে বোর্ড থেকে মান্থলি বেতন পাবে, বোনাস পাবে, ম্যাচ ফি পাবে, অনেক কিছু পাবে। অর্থনৈতিক বিষয়টা এখানে জড়িত। যেহেতু তাদের বিকল্প তারা দেখছে, তাদেরও বিকল্প নাই, তারাও খেলাটা কন্টিনিউ করে যাচ্ছে। 11 বছর ধরে নাজমুল হাসান পাপনের বোর্ড নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে। কিন্তু এই সময়কালে 11 জন ক্রিকেটারও বের হয়নি যাদের নিয়ে নির্দ্বিধায় স্বপ্ন দেখতে পারেন সমর্থকরা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। অস্কার ব্রুজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিপিএল এর সর্বোচ্চ শিরোপাধারী ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাবের সঙ্গে 6 বছরের পথ চলার পর ইতি টানলেন সফলতম এই কোচ। 2018-তে কিংসে যোগ দেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে একের পর এক সাফল্য পেয়েছে দেশের ফুটবলের সবচেয়ে সফলতম এই ক্লাবটি। এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে 4টি শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা রাজারা। এছাড়াও ফেডারেশন কাপে 2টি ও স্বাধীনতা কাপে 1টি ট্রফি জিতেছে তারা। আর চলতি মৌসুমে ট্রাবল জিতে অন্যান্য উচ্চতায় পৌঁছেছে কিংস। তবে এএফসি কাপের সাফল্য দেখা না পাওয়ায় কোচের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি কিংস, এমনটাই ধারণা করা হচ্ছে। নতুন মৌসুমে ব্রুজেনের জায়গায় নতুন কাউকে আনার পরিকল্পনার কথাও কোচকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। প্রিয় ক্লাবের সঙ্গে সম্পর্কে রীতি টানার বিষয়টি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন এই স্প্যানিশ কোচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সিরিয়ালে আছি প্রায় 5-6 ঘন্টা। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে, নাস্তা করব, কিছু করা যায় না। 1 মাস ধরে তীব্র গ্যাস সংকট, বাসা বাড়িতে জ্বলে না চুলা, সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি, এলএনজি টার্মিনালের ক্ষতির খেসারত দিচ্ছে গ্রাহক। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী টানতে আজ মাওয়া যাবেন প্রধানমন্ত্রী। বিকেলে যোগ দেবেন সুধী সমাবেশে সাজ রব, উচ্ছ্বসিত বাসিন্দারা।
এই ছিল আমার কাছে থাকা সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী কনক আজাদ। ধন্যবাদ রাব্বি। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।